আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো সবাই। আজকের আলোচনার বিষয় অনুপাত। বিশেষ করে তোমরা যারা ক্যাডেটের জন্য প্রিপারেশান নিচ্ছ অথবা আপনারা যারা জব প্রিপারেশান নিচ্ছেন, অনুপাতের সমস্যা, বেসিক লেভেলে সমস্যা, তাদের জন্য আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ক্লাসে শেষ করতে পারবো কিনা জানি না, হয়তো পারবো না, এরপরে আরেকটা ক্লাস দেওয়া লাগতে পারে। তবে এই ক্লাসে অনেকটাই অনুপাত সম্পর্কে ধারণা দিব আর কিছু ম্যাথ সলভ করব। তাহলে শুরু করি। প্রথমেই বলি অনুপাত কি। অনুপাত হচ্ছে দুইটা পরিমাণের মধ্যে তুলনামূলক সম্পর্ক। তুলনামূলক সম্পর্ক কেন বলছি? কারণ আমরা বাস্তবিকভাবে দেখে থাকি যে মনে করি দুইটা ছোট বাচ্চা আছে, কেউ ছোট কেউ বড়, মানে কেউ ছোট তার থেকে একটু বড় আছে। তো একজনকে যদি 5 টাকা দিতে হয়, বড়কে দিতে হয় 10 টাকা, ঠিক আছে? তো বড়কে যদি কোনো কারণে দ্বিগুণ টাকা দেওয়া হয় তাহলে ছোটটাও কিন্তু দ্বিগুণ টাকা চাইবে, তাই না? যেমন ছোটটাকে 5 টাকা দেওয়া হচ্ছিল, তাকে যদি এখন 10 টাকা দেওয়া হয় তাহলে বড়টা বলবে তাহলে আমাকে 20 টাকা দাও, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এখানে একটা অনুপাত লিখছি 3:2। 3:2, এটার দুইটা রাশি আছে। আমরা বাম দিকেরটাকে বলবো পূর্ব রাশি আর ডান দিকেরটাকে বলবো উত্তর রাশি, তাই না? এখন এই যদি কোনো কারণে বাড়ে বা বৃদ্ধি পায় তাহলে এও বৃদ্ধি পাবে, ঠিক আছে? এইটা যদি দ্বিগুণ হয় তাহলে এটাও দ্বিগুণ হবে। তোমরা যারা 6-এর অঙ্ক করেছো তারা জানো। আর এটা যদি কোনো কারণে কমে যায় তাহলে এটাও কমে যাবে। আর অনুপাতের রাশি যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই কমবে না, কারণ অনুপাতের রাশি যেটা থাকে সেটা পরিমাণকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেওয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এখন মনে করি এই পূর্ব রাশির জায়গাতে যদি আমরা 6 লিখি তাহলে এই জায়গাতে আমাদের 4 লিখতে হবে, তাই না? এটা দ্বিগুণ হচ্ছে, এটা দ্বিগুণ হচ্ছে, আর এটাও দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে? আর এই ক্ষেত্রে আমরা মনে রাখব অনুপাতের রাশিগুলোতে আমরা যোগ করব না, কখনো যোগ করব না, গুণ করব আর ভাগ করব। লঘিষ্ঠ করার জন্য বা অনুপাত করার জন্য বা সবচেয়ে ছোট করার জন্য কি করব? দুইটা রাশিকে ভাগ করব। যেমন আমরা যদি এখানে 18 লিখি, ঠিক আছে? আমরা যদি 18 অনুপাত, দুইটা পরিমাণ ছিল, আচ্ছা মনে করি দুইটা পরিমাণ ছিল 18 টাকা বা 18 কেজি 12 কেজি। আমরা এই দুইটা কেজির দুইটা বস্তাতে দুই রকম চাল আছে, ঠিক আছে? এত কেজি চাল আছে, 18 কেজি চাল আছে একটা বস্তাতে, 12 কেজি চাল আছে আরেকটা বস্তাতে। আমরা যদি এই দুইটা চালের বস্তার অনুপাত করতে চাই তাহলে আমরা মাঝে একটা অনুপাত চিহ্ন দিলাম, তারপরে কি করলাম, এটাকে কি করব? লঘিষ্ঠ করব, ছোট করব। আমরা যেইভাবে ভগ্নাংশ করতাম না, ঠিক সেইভাবে আমরা এটাকে ছোট করব। তাহলে এখন আমরা দেখি এটাকে কত দিয়ে ভাগ করা যায়। অবশ্যই 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু আমরা চেষ্টা করব বড় সংখ্যা দিয়ে ভাগ করার, বড় গুণনীয়ক দিয়ে ভাগ করার, ঠিক আছে? সাধারণ গুণনীয়ক হতে হবে অবশ্যই। সাধারণ গুণনীয়ক বলতে বোঝাতে চাচ্ছি এমন একটা সংখ্যা যেটা দিয়ে আমরা এটাকেও ভাগ করতে পারবো, এটাকেও ভাগ করতে পারবো। সেই সংখ্যাটা হচ্ছে কত? এখানে 6, ঠিক আছে? আমরা যদি 6 দিয়ে 18কে ভাগ করি তাহলে 3 হবে, আবার 6 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে 2 হবে। হ্যাঁ, তো এই যে অনুপাত হয়ে গেল, অনুপাত হয়ে গেল। তো এই হচ্ছে অনুপাত। এজন্যই বললাম যে তুলনামূলক সম্পর্ক। এইটা কমছে, এটা কমছে, এটাও কমছে, ঠিক আছে? আমরা 6 দিয়ে ভাগ করছি, এটাকেও 6 দিয়ে ভাগ করছি। এটা যদি আমরা 6 দিয়ে গুণ করতাম তাহলে 18 হতো, পূর্ব রাশিকে 6 দিয়ে গুণ করলে 18 হতো, উত্তর রাশিকে 6 দিয়ে গুণ করলে 12 হতো। তো এই হচ্ছে অনুপাত। আমরা যে কোনো পরিমাণকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে মাঝে একটা অনুপাত চিহ্ন দিলে সেটা অনুপাতে প্রকাশ হলো বা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই অনুপাত আসলে কিভাবে আসলো, বা আমরা যদি শুধুমাত্র একটা অনুপাত দেয়া থাকে, হ্যাঁ, শুধুমাত্র একটা অনুপাতই দেয়া আছে আর কিছু দেয়া নাই, তাহলে আমরা এখান থেকে আসলে বুঝবো কিভাবে যে আমাদের এটার পরিমাণ কত হতে পারে,
অথবা এটার পরিমাণ কত হতে পারে। যে কোনো পরিমাণে হতে পারে, এটা 18 হতে পারে, এটা 12 হতে পারে, এটা 6 হতে পারে, এটা 4 হতে পারে। তো এখন এই অনুপাতটা মানে ভগ্নাংশের দিক থেকে চিন্তা করলে এই অনুপাতটা আসলে আসে কিভাবে, এটা এখন আমরা দেখব। মনে করি কিছু আম ছিল, ঠিক আছে, কিছু আম ছিল, তার মোট কিছু ভাগ করা হয়েছে, কিছু আমের মোট ভাগ করা হয়েছে, ভাগ করে রাখা হয়েছে। 3 অংশ একজনকে দেয়া হয়েছে, 2 অংশ আরেকজনকে দেয়া হয়েছে, ঠিক আছে। তাহলে মোট কত ভাগ করা হয়েছিল? আমরা এখান থেকে বুঝতেই পারছি মোট 5 ভাগ করা হয়েছিল, তাই না? 5 ভাগ করা হয়েছিল। মনে করি 5টা আম আছে, 5টা আম আছে, 3টা একজনকে দিছে, 2টা একজনকে দিছে, ঠিক আছে। এই যে 5টা, এটা আমরা কিভাবে পাই? অনুপাতের যোগফল করে পাই। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে 5 ভাগের 3 অংশ তো একজনকে দেয়া হয়েছে, তাই না? তো এটা যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে কি হবে? এমনি লিখবো না, 5 ভাগের 3 অংশ লিখবো না, এভাবেই তো লিখবো, তাই না? এখন এর কথা যদি চিন্তা করি তাহলে কি হবে? 5 ভাগের 2 অংশ একে দেওয়া হয়েছে একজনকে, ঠিক আছে। এখন একটু খেয়াল করি যে এই যে 5 ভাগের 3 অংশ একজনকে, 5 ভাগের 2 অংশ আরেকজনকে, এই দুইটা ভগ্নাংশ যোগ করে দিলে কিন্তু মোট 1 অংশ চলে আসলো। তার মানে ওই যে মোট 5টা আম ছিল, এটা আমি প্রথমে বললাম যে ভগ্নাংশে যদি চিন্তা করি সম্পূর্ণ 1 অংশ চলে আসবে না, এটা যদি আমরা ক্যালকুলেট করি, হ্যাঁ, 1 অংশ চলে আসবে, ঠিক আছে। এখন ভগ্নাংশ যোগ অবশ্যই পারো, যদি না পারো ভগ্নাংশের ভিডিও থাকবে, সেটা দেখবা। আচ্ছা, এখন এই যে আমাদের 1 অংশ আসলো, তার মানে আমাদের 5 ভাগের 3 অংশ একজনের, 5 ভাগের 2 অংশ আরেকজনের। তাহলে আমরা এটাও বলতে পারি যে অনুপাতের রাশিগুলো হচ্ছে একই হরবিশিষ্ট ভগ্নাংশের 2টা লব, তাই না? আমি আবারও বলছি, একই হরবিশিষ্ট ভগ্নাংশের 2টা লব, সবসময় এটা হবে, ঠিক আছে। এই যে 2টা লব। এখন আমি একটু উল্টা দিক থেকে বলি, এখানে বলছি, মনে করো তোমার কাছে 10 টাকা আছে, ঠিক আছে। মনে করো তোমার কাছে টোটাল কত টাকা আছে? 10 টাকা আছে। তুমি একজনকে 7 টাকা দিতে চাও, আরেকজনকে 3 টাকা দিতে চাও, তাই না? একজনকে 7 টাকা দিতে চাও, বা প্রথমে একজনকে 3 টাকা দিছো, তারপরে একজনকে 7 টাকা দিছো। তুমি এর বেশি তো দিতে পারবো না, কারণ মোট আছে 10 টাকা, ঠিক আছে। মোট আছে কত টাকা? 10 টাকা। একজনকে দিছো 3 টাকা, আরেকজনকে দিছো 7 টাকা। এখন এই দুইটা আমরা অনুপাত দিয়ে দিলাম, 3:7, তাই না? তাহলে এই 3 টাকা যেটা, সেটা অবশ্যই 10 ভাগের 3 অংশ, তাই না? 10 ভাগের 3 অংশ আমরা লিখবো কিভাবে? এই যে 3/10, এখানে 7/10, এভাবে লিখবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অনুপাতের রাশি। অনুপাতের রাশিগুলোকে আমরা ভগ্নাংশ আকারে যদি চিন্তা করি তাহলে আমাদেরকে এভাবে ভাবতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা পরিমাণে আসি। আমরা পরিমাণ কিভাবে বের করব? খুব সহজভাবে বলছি, একটু বোঝার চেষ্টা করো। আমি মুখে বলছি, তোমরা খাতায় লিখে নাও, আমার কাছে যেহেতু বই নাই। আমি একটা অনুপাত লিখে নিই। আমি একটা অনুপাত লিখলাম 5:4। তুমি খাতায় লিখো যে খাতা ও কলমের দামের অনুপাত, খাতা ও কলমের দামের অনুপাত 5:4। খাতা ও কলমের দামের অনুপাত 5:4 লিখছ? আচ্ছা, তারপরে খাতা ও কলমের দামের সমষ্টি,
খাতা ও কলমের দামের সমষ্টি মনে করি 54 টাকা। ঠিক আছে, খাতা কলমের দামের সমষ্টি 54 টাকা। এখন এটা হচ্ছে সমষ্টি। আচ্ছা, খাতায় লিখে নিছো। আচ্ছা, এখন বললো খাতা কলমের দাম কত, তার মানে কি আমাদের পরিমাণ বের করতে বলছে। অনুপাত দেয়া আছে, কি বের করতে বলছে? পরিমাণ বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখন আমরা পরিমাণ কিভাবে বের করব? প্রথমেই ভাববো কি, অনেকে ভাবে যে এটা অনুপাতের যোগফল করে ফেলতে হবে, এই রাশিগুলো কি হবে, লব হবে, তারপরে হর দিয়ে ভাগ করে দিব, হর দিয়ে ভাগ করে যেটা হবে সেটা গুণ করে দিব। এভাবে আমরা শিখছি মুখস্থ, কিন্তু আসলে এটা কেন করছি? আচ্ছা, আমি আগে লিখে নিই। অনুপাতের যোগফল করি। অনুপাতের যোগফল 9। আচ্ছা, অনুপাতের যোগফলটা কেন করলাম? অনুপাতের যোগফল করার উদ্দেশ্য হচ্ছে আমরা এটা বের করলাম যে অনুপাত যে করা হলো, আমরা এটা বের করলাম যে মোট কত ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, মোট টাকাটাকে কত ভাগে ভাগ করা হয়েছিল? টোটাল 9 ভাগে ভাগ করা হয়েছিল। আমি একটু আগে যেটা দেখালাম, যদি মনে না থাকে তাহলে পেছনের দিকে যেয়ে দেখে নিতে পারো। মোট কত ভাগে ভাগ করা হয়েছে? 9 ভাগে ভাগ করা হয়েছে। মোট টাকাটাকে 9 ভাগে ভাগ করা হয়েছে। 9 ভাগে ভাগ করে 5 ভাগ হচ্ছে খাতার দাম, সরি 5 অংশ, 5 ভাগ না বলে অংশ বলাটা ভালো। 5 অংশ, 9 ভাগের 5 অংশ খাতার দাম। 9 ভাগের 5 অংশ হচ্ছে খাতার দাম, আর 9 ভাগের 4 অংশ কিসের দাম? কলমের দাম। এখন আমরা যদি 9 দিয়ে এই 54কে ভাগ করি, তাহলে 9 ভাগের 1 অংশের পরিমাণ পাবো বা দাম পাবো, আর সেটারই 5 গুণ হবে খাতার দাম। ঠিক আছে, আমি আবারও বলছি, 9 ভাগের 1 অংশের দাম আমরা পাবো 9 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে 9 ভাগের 1 অংশের দাম পাবো, সম্পূর্ণ 1 অংশ না কিন্তু। ঠিক আছে, 9 ভাগের 1 অংশের দাম পাবো। আর সেই 9 ভাগের 1 অংশ না, আমাদের দরকার কি? 9 ভাগের 5 অংশ খাতার দাম না? তাহলে সেই 9 ভাগের 1 অংশকে আমরা যদি 5 দিয়ে গুণ করি, তাহলে কি 9 ভাগের 5 অংশের দাম পেলাম, আর সেটাই তো খাতার দাম, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা লিখি এভাবে, মানে তোমরা হয়তো এইভাবেই করো। খাতার দাম বা তোমরা 54 সামনেও দিতে পারো। এখন কি করব? এটা ভাগ করলাম। ঠিক আছে, 6 9 54, আমরা 9কে 9 দিয়ে ভাগ করলাম। এটা করার সময়, এই ক্যালকুলেশনটা করার সময় এভাবে না ভাবাই ভালো যে 9 দিয়ে এটাকে ভাগ করছি। ঠিক আছে, এভাবে আমরা ভাববো না, আমরা এভাবে ভাববো এমন একটা সংখ্যা নিব যেটা দিয়ে আমরা 9কেও ভাগ করতে পারবো, আবার 54কেও ভাগ করতে পারবো। ঠিক আছে, 9কে 9 দিয়ে ভাগ করলে 1 হয়, আমরা নিচে 1 লিখছি না। আর নিচে 1 লিখলেও প্রবলেম নাই, কারণ যে কোনো পূর্ণ সংখ্যার নিচে হর হিসাবে 1 থাকে, আর আমরা থাকে অবশ্যই, কিন্তু আমরা লিখি না, তাই না? তো এইখানে এই জন্য আমরা 1টা লিখছি না। আর 5 6 30। তো এই হচ্ছে আমার খাতার দাম। একটু খেয়াল করো, আমি একটু আগে কিন্তু বললাম যে 9 ভাগের 1 অংশের দাম হচ্ছে এই যে 6, যেটা 6 টাকা, আর সেটারই 5 গুণ হচ্ছে খাতার দাম। এজন্যই আমরা এইভাবে সমাধান করি। এটা মুখস্থ না, এজন্যই আমরা এইভাবে সমাধান করি। সামনে আরও অঙ্ক আসবে, সেখানে এই বিষয়গুলো বোঝার দরকার আছে, এজন্য এটা আগে বললাম। আচ্ছা, এখন কলমের দাম। কলমের দাম একইভাবে আমরা জানি কি, 4/9 গুণ হচ্ছে 54। ঠিক আছে, একইভাবে আমরা 9 দিয়ে ভাগ করব, 6 4 6 24। ঠিক আছে, খাতার দাম আর কলমের দামটা পেয়ে গেলাম। খুবই সহজ, তাই না? তাহলে এই যে যেটা করলাম, এটা হচ্ছে আমার অনুপাত দেয়া থাকবে আর সমষ্টি দেয়া থাকবে। ঠিক আছে, সমষ্টি দেয়া থাকবে। এখানে সমষ্টি
যদি দেয়া থাকে তাহলে আমরা অনুপাতের যোগফল নির্ণয় করব। যোগফল কেন নির্ণয় করব? কারণ অনুপাতের যোগফল দিয়ে যদি আমরা মোট পরিমাণকে ভাগ করি, ঠিক আছে, তাহলে এই যে 9 ভাগ বা অনুপাতের যোগফল যেটা হবে তত ভাগের এক অংশের পরিমাণ পাবো। আর তত ভাগের এক অংশের পরিমাণের জায়গাতে আমরা এটা দিয়ে গুণ দিলে মানে যত থাকবে আর কি, এই রাশি দিয়ে গুণ দিলে আমরা এই পরিমাণটা পেয়ে যাব, আর এই রাশি দিয়ে গুণ দিলে আমরা 24 পরিমাণটা পেয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এমন একটা অঙ্ক করি যে এখানে মোট পরিমাণ দেওয়া নাই, মোট পরিমাণটা দেওয়া নাই। ঠিক আছে, আমি মুখে বলছি, লিখে নাও। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, না সমষ্টি না, আমরা তো এখন সমষ্টি করছি না, আমরা এখন এমন একটা পরিমাণ নিব যেটা একটা রাশির পরিমাণ হবে, মোট পরিমাণ দেওয়া থাকবে না। হ্যাঁ, আচ্ছা, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। ঠিক আছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। আর আমি বললাম একটা রাশির পরিমাণ দেওয়া থাকবে, আমাদেরকে অন্যটা বের করতে হবে। দেওয়া আছে পিতার বয়স 56 বছর। ঠিক আছে, পিতার বয়স 56 বছর। এখন আমাদেরকে বের করতে হবে পুত্রের বয়স। ঠিক আছে, পুত্রের বয়স। তাহলে আমরা পুত্রের বয়স কিভাবে বের করব? এখন লিখতে হবে কি, পুত্রের বয়স পিতার বয়সের, পুত্রের বয়স পিতার বয়সের। ঠিক আছে, পুত্রের বয়স পিতার বয়সের কি লিখবো আমরা? পুত্রের বয়স পিতার বয়সের কত অংশ? অবশ্যই 3/4 অংশ, 14 অংশ, 3/14 অংশ। ঠিক আছে, এখন মনে করো পুত্রের বয়সটাই দেওয়া আছে, আমাদেরকে পিতার বয়স বের করতে হবে। তখন আমরা কিভাবে লিখতাম? তখন লিখতাম পিতার বয়স পুত্রের বয়সের, ঠিক আছে, পিতার বয়স পুত্রের বয়সের 14/3 গুণ লিখতাম। তখন আর অংশ লিখতাম না। ঠিক আছে, তখন আর অংশ লিখতাম না। তাহলে এটা কিভাবে হচ্ছে দেখো, এখানে কিন্তু পিতার রাশিটা আগে ছিল, ঠিক আছে, কিন্তু আমি পুত্র আগে লিখেছি, এই জন্য এখানে যে আগে থাকবে তার রাশিটা থাকবে লবে। ঠিক আছে, তো এইখানে পুত্রের বয়স ছিল আমার উত্তর রাশিতে, পরে ছিল, কিন্তু তারপরেও আমি কিন্তু লবে লিখেছি। হ্যাঁ, যদি আমাদেরকে পিতার বয়সটা বের করতে হতো তাহলে আমরা লিখতাম পিতার বয়স পুত্রের বয়সের, হ্যাঁ, এখানে পিতা থাকতো, পিতার বয়স পুত্রের বয়সের, তখন আমরা লিখতাম 14/3। তখন অংশ না লিখে কিন্তু আমাদেরকে গুণ লিখতে হতো। ঠিক আছে, তখন অংশ না লিখে কি লিখতে হতো? গুণ লিখতে হতো। কেন লিখতে হতো? কারণ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশ, এটার একটা পূর্ণ সংখ্যা আছে, তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ আছে, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে গুণ লিখতে হবে। আর যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে অবশ্যই আমরা অংশ লিখব। হ্যাঁ, তাহলে আরেকবার বলছি আমি, যদি এখানে পুত্রের বয়স বের করতে হয় তাহলে পুত্রের রাশি কোনটা? পুত্রের রাশি এখানে 3। আচ্ছা, রাশি কিভাবে চিনব? পিতা আগে আছে না, তাই এটা পিতার রাশি, পুত্র পরে আছে, এটা পুত্রের রাশি। তাহলে পুত্রের রাশিটা আমরা লবে লিখবো, যারটা বের করতে হবে তারটা আমরা আগে লিখে এইভাবে লিখব। ঠিক আছে, এখানে যদি খাতা কলম থাকতো তাহলে খাতার দাম বের করতে হলে খাতার দাম কলমের দামের এইভাবে লিখতাম। যদি কলমের দাম বের করতে হতো কলমের দাম খাতার দামের এত অংশ, আর যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে গুণ লিখবো, এতটুকুই, আর কিছু না, এর মধ্যে আর কিছু নাই। ঠিক আছে,
আচ্ছা, পুত্রের বয়স পিতার বয়সের। এবার আমরা লিখি অতএব পুত্রের বয়স, আচ্ছা পিতার বয়সের, হ্যাঁ পিতার বয়সের, বয়স এর মানে কি গুণ, আর পিতার বয়সটা কত, 56 বছর দেয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন 56 এর, তুমি চাইলে এখানে এর লিখতে পারো, আবার সরাসরি গুণও দিয়ে দিতে পারো, ঠিক আছে, সরাসরি গুণও দিয়ে দিতে পারো। এটা এত, আমরা যেহেতু এখানে ক্যালকুলেট করছি, তাই আমরা এখানে সরাসরি বছর লিখে দিই। এবার আমরা ভাগ করব। আমি এর আগের অঙ্কে বললাম আমরা ভাববো এভাবে, 14 দিয়ে 14কে ভাগ করলে হয় কত, 1, আবার 14 দিয়ে যদি এই 56কে ভাগ করি তাহলে কত হবে, 4 হবে, তাই না। 14 দিয়ে 56কে ভাগ করলে 4 হবে, ঠিক আছে। এখন দেখো 4 হবে, এখন এই 4 আর 3 যদি গুণ করে দিই তাহলে 12 বছর। এটা হচ্ছে পুত্রের বয়স। তাহলে এই অঙ্কে কি ছিল, একটা রাশির পরিমাণ দেওয়া ছিল, একটা রাশির পরিমাণ দেওয়া ছিল, আমাদেরকে আরেকটা রাশির পরিমাণ বের করতে হলো। আচ্ছা, এখন আমি অন্য অঙ্কে একটু আগে বলেছিলাম যে এই যেটা এখানে বের হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা কথা বলি বোঝার জন্য, এই 14 দিয়ে আমরা যখন 56কে ভাগ করছি, এই যে 4 পাইছি, এই 4টা আসলে কি, 14 ভাগের 1 অংশের পরিমাণ না, আর 14টা কি, পিতার রাশি হচ্ছে 14, ঠিক আছে। তাহলে 14 ভাগের 1 অংশ যেটা, 14 ভাগের 1 অংশ যেটা আমরা পাচ্ছি, সেইটারই আবার 3 গুণ পাইছে কিন্তু পুত্রের বয়স, মানে 3 গুণ হচ্ছে পুত্রের বয়স, তাই না। আবার একটা জিনিস খেয়াল করো, এই 14, মানে এই যে 4টা, এটা হচ্ছে আমার 14 ভাগের 1 অংশ, 14 ভাগের 1 অংশ, এই 14 ভাগের 1 অংশ, 14 ভাগের কিন্তু 14 অংশ হচ্ছে এইটা, 14 অংশের পরিমাণ এইটা, 14 ভাগের 1 অংশের পরিমাণ, তার মানে যে এইটা, এই যে এইটার পরিমাণ হচ্ছে আমার 4, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, 14 ভাগের 1 অংশ, হ্যাঁ, এখন এই 1 অংশের জায়গাতে 14 ভাগের 1 অংশের পরিমাণ যেটা, সেটাকে 3 দিয়ে গুণ দিলে কত হচ্ছে, 12 বছর হয়ে যাচ্ছে না। আবার যদি আমরা 14 ভাগের 1 অংশ এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, মানে 14কে যদি আমরা আবার 4 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি কত পাচ্ছি, 56 পাচ্ছি। আমি বোঝাতে চাচ্ছি যে এইখানে এমনই সংখ্যা দেওয়া থাকবে যেইটা, এই যে পরিমাণ যেটা থাকবে সেটাকে, মানে এখানে এমন একটা সংখ্যাটা, এই সংখ্যাটা এমন একটা, এই পরিমাণটা এমন একটা সংখ্যা হবে, এই পরিমাণটা এমন একটা সংখ্যা হবে যাকে এই রাশি দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে, এই রাশি দ্বারা ভাগ করা যাবে, আর সেটাই হবে 14 অংশের, অথবা মনে করো 12 দেয়া আছে, তখন আমরা মানে তখন আমাদের ঘটনাটা কি ঘটতো, পুত্রের বয়স 12 দেয়া আছে, তখন আমরা এই যে এখানে যেটা আমরা মিশাই দিলাম সেটা কি হতো দেখো, 12 গুণ, তখন আমরা 3/14 লিখতাম না, 3/14 লিখতাম, না 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 ভুল বললাম, 3/14 না, 14/3 লিখতাম তখন, তাই না। কারণ পুত্রেরটা বের করব, পুত্রেরটা উপরে থাকবে, এই যে পুত্রের রাশি উপরে থাকবে, আমরা তো পুত্রেরটা বের করছি এখন। এখন দেখো 3 দিয়ে ভাগ করলে কিন্তু শেষ পর্যন্ত আমরা এই 4ই পাচ্ছি, ঠিক আছে। তো 3 ভাগের 1 অংশের পরিমাণ, এই যে এই পরিমাণকে আমরা এই রাশি দিয়ে ভাগ করলে 3 ভাগের 1 অংশের পরিমাণ পাচ্ছি, আর এখানে 14 ভাগের 1 অংশের পরিমাণ পাচ্ছি। তার মানে এই যে 1 অংশের পরিমাণ যেটা, হ্যাঁ, এইটা দিয়ে আমরা মানে এটা বের করলে কিন্তু হয়ে যাচ্ছে, মোট পরিমাণ দেওয়া থাকলেও আমাদেরকে এটাই বের করতে হচ্ছে, তখন আমরা অনুপাতের যোগফল বের করছি, কারণ সমষ্টি দেওয়া থাকছে, আর এখানে একটা রাশির পরিমাণ দেওয়া থাকছে, যেই পরিমাণ দিয়ে আমরা ভাগ করলে 1 অংশের পরিমাণ পাচ্ছি, এত ভাগের 1 অংশ, ঠিক আছে, মোট 1 অংশ ভাবা যাবে না, 14 ভাগের 1 অংশ, আর এখানে আমরা পাচ্ছি কি 12 ভাগের, 12 এর 3 ভাগের 1 অংশ, ঠিক আছে।